রবি ঠাকুরের চীনে শতবর্ষ পরে। চীনের বসন্তে তাঁর সেই সফরের মধ্যেই 25শে বৈশাখ এসেছিল। চীনেই পালিত হয়েছিল কবির 63তম জন্মদিন। জন্মদিনে অনুরাগীরা চীনা ভাষায় তার নতুন নাম দিয়েছিলেন। সেই নাম ছিল চু চেন তাং। চীনা ভাষায় চুয়ের অর্থ চীন আর চেন তাংয়ের অর্থ ভারত। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যেই একসঙ্গে চীন ও ভারতকে খুঁজে পেয়েছিলেন চীনের দার্শনিক চিন্তাবিদরা। এখনো তাদের মননে অম্লান রবীন্দ্রনাথ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আনন্দবাজার.com এর একটি প্রতিবেদন এখানে পাঠ করে শোনাবো, যেটি আমার খুব ভালো লেগেছে। আজ 25শে বৈশাখে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে তার প্রতি অপরিসীম শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আমার শেষ পারানির করি কণ্ঠে নিলেম, গান কণ্ঠে নিলেম। চীন রওনা হবেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1924-এর 20শে মার্চ গুরুদেবকে বিদায় জানাতে সবাই হাজির। রবীন্দ্রনাথ প্রথমে গাইলেন কণ্ঠে নিলেম গান আমার শেষ পারানির করি। চীনের ক্যালেন্ডারে মাত্র 4টি ঋতু, বছরের শুরু বসন্তের আমন্ত্রণে। তারপর একে একে আসে গ্রীষ্ম, শরৎ ও শীত। রবীন্দ্রনাথ চীনে পৌঁছেছিলেন 12ই এপ্রিল। তখন চীনে বসন্ত, নতুন বছর শুরু হয়েছে। রবীন্দ্রনাথের জীবনেও নতুন বছর শুরু হতে চলেছে। কয়েকদিন পরেই যে তার জন্মদিন, 63তে পা দিতে চলেছেন। সেবারের জন্মদিন কাটল চীনের বসন্তে। তারপর 101 বছর কেটে গিয়েছে। রবীন্দ্রনাথের সেই প্রথম চীন সফরের মতোই চীনে এখন বসন্ত, হালকা ঠান্ডা, মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি, প্রায় মেঘলা আকাশ। ভারত চীন কূটনৈতিক সম্পর্কের 75 বছর উদযাপন চলছে। সেই উপলক্ষেই চীন সরকারের আমন্ত্রণে ভারতীয় সাংবাদিকদের প্রতিনিধি দলের সদস্য হয়ে চীনে আসা। সফর তালিকায় চীনের 2টি প্রদেশ, হুনান ও ফুজিয়ান। চীনের রাজনৈতিক ইতিহাসে 2 গুরুত্বপূর্ণ প্রদেশ। হুনান চীনের চেয়ারম্যান মাও জেদংয়ের জন্মভূমি, আর ফুজিয়ান চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং এর কর্মভূমি। এখান থেকেই তার রাজনৈতিক ও প্রশাসনিক উত্থানের শুরু। মাওয়ের জন্মভূমি থেকে শিয়ের কর্মভূমির যাত্রাপথে 1 শতক পরেও জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের পৃথিবী বিখ্যাত সন্তান জড়িয়ে থাকবেন কে জানত। হুনান প্রদেশের রাজধানী চ্যাংশা শহর, গাড়িতে ঘণ্টাখানেক দূরে শাওশান, মাও জেদংয়ের জন্মভূমি। কৃষক পরিবারের সন্তান মাও 18 বছর বয়সে চাংশায় চলে এসেছিলেন পড়াশোনা করতে। চাংশা তখন রাজতন্ত্রের বিরুদ্ধে প্রজাতন্ত্রী বিপ্লবের পৃষ্ঠভূমি। সেই বিপ্লবের নেতা সান ইয়াত সেনের অনুগামী হয়ে উঠলেন মাও। এই সান ইয়াত সেন রবীন্দ্রনাথকে চীনে আমন্ত্রণ জানিয়ে লিখেছিলেন, আমি চাইব নিজে উপস্থিত হয়ে আপনাকে চীনে স্বাগত জানাতে। 101 বছর পরে চাংশা শহরে ভারতীয় সাংবাদিকদের স্বাগত জানালেন রবীন্দ্র অনুরাগী ইয়াং ওয়েইমিং। তার একটি বাঙালি নামও রয়েছে, স্বর্ণা। কলেজ থেকে বাংলা সাহিত্যের ছাত্রী। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করে প্রাচ্য সাহিত্যে ডক্টরেট করেছেন পিকিং বিশ্ববিদ্যালয় থেকে। যে পিকিং বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ চীন সফরে বক্তৃতা দিয়েছিলেন, তা নিয়ে খুব গর্ব স্বর্ণার। এখন বেজিংয়ে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক। ঝরঝরে মিষ্টি বাংলা তো বলেনি, গলা খুলে পুরানো সেদিনের কথা গেয়ে ওঠেন। স্কুলের বইতে প্রথমবার
রবীন্দ্রনাথের কবিতা পড়ে মুগ্ধ হয়েছিলেন। তারপরই মনস্থির করেছিলেন রবীন্দ্রনাথকে বুঝতে হলে বাংলা শিখতে হবে। রবীন্দ্রনাথের টানে কলকাতার জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতনের বিশ্বভারতীও ঘুরে এসেছেন। কলেজ স্ট্রিটের কফি হাউসে বসে আড্ডাও দিয়েছেন। এখন চীনা ভাষায় নিয়মিত রবীন্দ্র সাহিত্যের অনুবাদ করছেন। স্বর্ণা বলছিলেন, আমার সৌভাগ্য যে আমি রবি ঠাকুরের নিজের ভাষায় অর্থাৎ মিষ্টি বাংলা ভাষায় তার সাহিত্যের রূপ রস গন্ধ আমার অনুভবের তারে তারে মেখে নিতে পারছি। রবীন্দ্রনাথ যখন প্রথমবার চীনে এলেন তার মাত্র 3 বছর আগে 1921-এ চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছে। হুনানের রাজধানী তখন মাও জেদংয়ের রাজনৈতিক আঁতুড়ঘর হিসাবে পরিচিত। কমিউনিস্ট শাসনের সুদৃঢ় ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ চলছে। আর আজকের চাংশা শহরের বিমানবন্দরে নামলে চোখ ধাঁধিয়ে যায়। শহরের বুক চিরে ছুটছে বুলেট ট্রেন, তার গতি ঘন্টায় 300 কিলোমিটারের বেশি। চাংশা সাউথ রেল স্টেশনে বোধহয় খানতিনে কলকাতা বিমানবন্দর ঢুকে যাবে। রেল স্টেশনের বিশাল প্রতীক্ষালয়ে যাত্রীদের সংখ্যা দেখলে মনে হবে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের জনসভা চলছে। শিয়াং নদীর পাড়ে আকাশ ছোঁয়া অট্টালিকাগুলোর গায়ে সারা সন্ধ্যা জুড়ে নিয়ন আলোর খেলা চলে। একদিকে হুনান মুক্ত বাণিজ্য এলাকা, অন্যদিকে অত্যাধুনিক যন্ত্রপাতি তৈরির কারখানার সারি, বিজ্ঞান প্রযুক্তির গবেষণাগার, তথ্য প্রযুক্তির প্রাণকেন্দ্র। মাওয়ের চরমপন্থী সমাজতন্ত্র নয়, তার যৌবনের চাংশা এখন আর্থিক সংস্কারের পথে উন্নয়নের প্রতীক। মধ্য চীনের এই হুনান প্রদেশের মধ্য দিয়েই গিয়েছে চীনের পরিকল্পিত বেল্ট অ্যান্ড রোড বা ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প। প্রাচীন সিল্ক রোড বা রেশম পথের পায়ে পায়ে নতুন বাণিজ্য পথের পুনর্নির্মাণ। চীন, ইরান, মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যকে একত্রিত করার চেষ্টা। ভারত অবশ্য এই প্রকল্পে যোগ দেয়নি, কারণ প্রস্তাবিত এই বাণিজ্য পথ পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে যাবে। নয়াদিল্লির অভিযোগ, চীনের এই প্রকল্প ভারতের সার্বভৌমত্বে আঘাত। অভিযোগ, চাংশা শহরের মাঝে শিয়াং নদীর পাড়ে এসে দাঁড়ালে চোখ চলে যাবে ঠিক নদীর মাঝে কমলা দ্বীপে, অরেঞ্জ আইল্যান্ড। ছোট্ট দ্বীপের মাঝে মাও জেদংয়ের 100 ফুটের বেশি উঁচু আবক্ষ মূর্তি। 800 টন গ্রানাইট পাথরে তৈরি এই মূর্তিকে দেখে মাও জেদং বলে চেনা শক্ত। মাও এখানে তরুণ, চুলে ঢেউ খেলছে। দেখলে মনে হয় কোনো কমবয়সী কবি। চুলের ভাব অনেকটা রবীন্দ্রনাথের কম বয়সের ছবির মতো। মাও জেদং অবশ্য সত্যিই কবিতা লিখতেন। তার রাজনৈতিক আঁতুড়ঘর চাংশাকে উৎসর্গ করা কবিতায় লিখেছিলেন, শরতের শীতে আমি একা দাঁড়িয়ে কমলা দ্বীপের চূড়ায়, শিয়াং নদী উত্তরের দিকে বয়ে যায়। 32 বছর বয়সে লেখা মাওয়ের এই কবিতাকে স্মরণ করেই অরেঞ্জ আইল্যান্ডে মাওয়ের আবক্ষ মূর্তির উচ্চতা 32 মিটার বা 105 ফুট। শিয়াং নদীর পাড়ে চাংশা স্কোয়ার থেকে সেই আলোকিত মূর্তি দেখা যায়। সেখানে তরুণ তরুণীদের ভিড়, তারা টিকটক ভিডিও তৈরিতে মগ্ন। চীনের এই নতুন প্রজন্ম কি মাও জেদংয়ের মতাদর্শ বুঝতে পারে, নাকি তারা শুধু শি জিনপিংকেই চেনে? নরেন্দ্র মোদী ভারতের প্রথম এমন প্রধানমন্ত্রী যার জন্ম 1947 সালের দেশের স্বাধীনতার পরে। ঠিক তেমনি শি জিনপিং চীনের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক, যার জন্ম 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পরে। চীনের রাজনৈতিক ইতিহাসে 2012 সাল খুবই গুরুত্বপূর্ণ। এই বছরেই চীনের কমিউনিস্ট পার্টির 88 ন্যাশনাল কংগ্রেসে সাধারণ সম্পাদকের পদে শি জিনপিং এর উত্থান। পরের বছর তিনি চীনের প্রেসিডেন্ট। মাওয়ের চরমপন্থী সমাজতন্ত্র নয়, বরঞ্চ
দেং জিয়াওপিং এর সংস্কারের পথেই হেঁটেছেন শি জিনপিং। কিন্তু আশ্চর্যের কথা হলো, দেশের ক্ষমতায় বসে শি জিনপিং সব থেকে বেশি নজর দিয়েছিলেন মাও জেদংয়ের জন্মভূমি হুনানের উন্নয়নে। এই হুনানের শিবাডং গ্রাম শি জিনপিং এর লক্ষ্য বেঁধে দারিদ্র দূরীকরণ প্রকল্প এর প্রথম পরীক্ষাগার। এবং শিবাডং গ্রামে পা রাখলে মনে হবে কোনো পর্যটন কেন্দ্র, বাস্তবেও তাই। মিয়াও জনজাতির বাস জলরঙে আঁকা ছবির মতো এই গ্রামে, কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা উত্তরবঙ্গ বা সিকিমের ছোট্ট বসতির মতো। হুয়াইওয়ান কাউন্টির উলিং পর্বতের কোলে মখমলের মতো সবুজ উপত্যকা, মেঘ ভেসে এসে চোখের পাতায় চুমু খেয়ে যায়। গ্রামের আশেপাশে চুনা পাথরের পাহাড়ে 18টি গুহা, তা থেকেই গ্রামের নাম শিবাডং, চীনা ভাষায় যার অর্থ 18 গুহা। 10-12 বছর আগে শিবাডংয়ের এই চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য ছাড়া আর কিছুই ছিল না। চাষের অযোগ্য জমি, গ্রামের 57% মানুষ হতদরিদ্র, পানীয় জলের যোগান নেই। গ্রামের ছেলেমেয়েরা শহরে চলে যেত চাকরির খোঁজে। গ্রাম থেকে বেরিয়ে বাস ধরার জন্য পাকা রাস্তায় পৌঁছতে 1 ঘন্টা মাটির রাস্তা ধরে হাঁটতে হতো। গ্রামে যেটুকু শাকসবজি হতো তা বিক্রি করে কাছের বাজারে যেতে 2 ঘন্টা সময় লাগত। শিবাডং গ্রামের বড়দিদি বলে সবাই এক ডাকে চেনে 70 বছরের শি পাসোয়ানকে। মাথায় পাগড়ির মতো টুপি, সারাদিন বাড়ির দালানে চেয়ারে বসে আছেন। গ্রামের ভালো মন্দের দিকে কড়া নজর। বেশ মনে করতে পারেন বছর 12 আগে নভেম্বরে গ্রামে একজন অতিথি এসেছিলেন। তাকে নিয়ে বেজায় হইচই। পাসোয়ান তাকে চিনতেই পারেননি, বুঝতেই পারেননি তিনি দেশের প্রেসিডেন্ট শি জিনপিং। কি করে দেখবেন, আগে কখনো দেখেননি। বাড়িতে তখনও টিভি ছিল না। সে প্রসঙ্গ উঠলে এখনো ফিক ফিক করে হাসেন পাসোয়ান। জিনপিং শিবাডংয়ের বড়দিদির হাত ধরে গল্পগাছা করে ফিরে গিয়েছিলেন। তারপর শিবাডংয়ের দোরগোড়ায় সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা এনে হাজির করেছিলেন। প্রথম কাজটি হলো গ্রামে কতখানি দারিদ্র্য রয়েছে তা চিহ্নিত করা। সেই অনুযায়ী গ্রামের পরিকাঠামো ঢেলে সাজানো হলো। মৌমাছি পালন, পাহাড়ি জমিতে ধাপ কেটে কেটে নানা রকম চাষ, হোমস্টে থেকে মিয়াও জনজাতির বিখ্যাত এমব্রয়ডারির উপরে জোর দেওয়া হলো। ই-কমার্সের মাধ্যমে শিবাডংয়ের মধু থেকে এমব্রয়ডারি ছড়িয়ে পড়ল গোটা চীনে। গ্রামীণ পর্যটনের কেন্দ্র হিসাবে তুলে ধরা হলো শিবাডং গ্রামটিকে। 10 বছরে গ্রামের মাথাপিছু আয় 12 গুণ বেড়ে গেল। এখন শিবাডং গ্রামের মানুষের মাথাপিছু আয় বছরে প্রায় $3,500, $2.5 লক্ষ টাকার বেশি। বসন্তের মরশুমে শিবাডংয়ে রোজ কোনো না কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভিড়। বাসে চেপে সবাই বেড়াতে আসে। দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমান। শিবাডং গ্রামের মেয়ে ইউন গাইড হিসাবে কাজ করেন। গ্রামে বেড়াতে এলে সবাই পাসোয়ানদের বাড়িতে গিয়ে তার সঙ্গে ছবি তোলেন। পিছনের দেওয়ালে টাঙানো পাসোয়ানের হাত ধরে বসে থাকা শি জিনপিং এর ছবি। শিবাডং গ্রামের উন্নয়ন দেখে ফেরার সময় রবীন্দ্র অনুরাগী ইয়াং ওয়েইমিং ওরফে স্বর্ণা বলছিলেন, দেখুন, চীনে শুধু যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের প্রভাব রয়েছে তা কিন্তু নয়। রবীন্দ্রনাথের শিক্ষা নিয়ে ভাবনা, সামাজিক চিন্তাধারা এবং শিবাডংয়ের মতো গ্রামাঞ্চলের উন্নয়নে রবীন্দ্রনাথের ভাবনাও চীনে যথেষ্ট প্রভাব ফেলেছে। এখনো চীনে এ নিয়ে গবেষণা চলছে। তার এসব নিয়ে লেখালেখি
চীনা ভাষায় অনুবাদ করা হচ্ছে। মধ্য চীনে হুনানের রাজধানী চাংশা থেকে চীনের দক্ষিণ পূর্বে ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুজৌ শহরের দূরত্ব প্রায় 950 কিলোমিটার। তবে বুলেট ট্রেনে চেপে এই দূরত্ব পেরোতে সময় লাগে মাত্র 4 ঘন্টা। কারণ ঘন্টায় 300 কিলোমিটার বেগে এই বুলেট ট্রেন ছোটে। রাজধানী এক্সপ্রেস খুব বেশি হলে 140 কিলোমিটার বেগে ছোটে, আর বন্দে ভারতের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার। যদিও দুই ট্রেনেরই গড় গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটারের কম, কারণ বন্দে ভারত বা রাজধানী এক্সপ্রেস দুই ট্রেনই অন্যান্য ট্রেনের সঙ্গে একই লাইনে ছুটছে। চীনে নদী পাহাড়ের উপরে রেল সেতু তৈরি করে একের পর এক সুড়ঙ্গ কেটে শুধুমাত্র বুলেট ট্রেনের জন্য আলাদা রেল লাইন তৈরি হয়েছে। যতটা সম্ভব সরলরেখায় পাতা হয়েছে বুলেট ট্রেনের রেল লাইন, যাতে বাঁক ঘোরার জন্য ট্রেনের গতি কমাতে না হয়। বুলেট ট্রেনের ভেতরে বসে বোঝার উপায় নেই গ্রামের মাঝখানে বড় কাঠের নৌকা সাজানো, কারণ এই গ্রামের বাসিন্দারা একসময় নৌকাতেই মাছেদের মতো সমুদ্রের মাঝে জীবন কাটাতেন। ডাঙায় তাদের বাসস্থান ছিল না। শিয়াকি গ্রামে এলে হাসি মুখে স্বাগত জানাবেন শহরের মেয়র ও কমিউনিস্ট পার্টির নেত্রী চেং ইউই। নিজের হাতে চায়ের কাপে সুগন্ধি উলং চা ঢেলে দেবেন, তারপর শোনাবেন তার নৌকা জন্মের কথা। চেংয়ের জন্ম হয়েছিল নৌকাতেই। চেং ও তার ভাই বোন, বাবা মা, ঠাকুরদা ঠাকুমা মিলিয়ে একসঙ্গে 3 প্রজন্মের বাস ছিল একটিমাত্র নৌকায়। সেখানেই মাছ ধরা, রান্না, খাওয়া, জীবনযাপন। চেং বেশ মনে করতে পারেন ছোটবেলায় মা তাঁকে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখতেন, যাতে ঢেউয়ের ধাক্কায় নৌকা দুললে ছোট্ট মেয়েটি জলে পড়ে না যায়। কিন্তু ডাঙায় ফেরার উপায় নেই, কারণ নৌকার বাসিন্দাদের হাতে জমির মালিকানা নেই। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, পড়াশোনার কথা, নৌকায় জীবন কাটানো বাপ মায়ের মনে ইচ্ছে হয়েই থেকে যেত। শি জিনপিং নিংদেতে দলের সম্পাদক হিসাবে কাজ করার সময় ঠিক করে নিয়েছিলেন এই নৌকায় বাস করা মানুষগুলোর জন্য বাড়ি তৈরি করে দিতে হবে, তাদের মাটিতে বসবাসের অধিকার দিতে হবে। 1999 থেকে সেই কাজ শুরু হয়েছিল। প্রথমে সাধারণ ইটের বাড়ি, প্রায় 300 পরিবার নৌকা ছেড়ে প্রথম বাড়িতে থাকা শুরু করলেন। বছর 60-এর জিয়াং চেংকাই বেশ মনে করতে পারেন প্রথম পাকা বাড়িতে শুয়ে ঘুম হতো না। নৌকার দুলুনিতেই জীবনের প্রথম 25-30 বছর কেটে গিয়েছে। শি জিনপিং একবার নিংদে সফরে এসে তাকে জিজ্ঞাসা করেছিলেন জল ছেড়ে ডাঙায় জীবন কাটানোর অভ্যেস আছে কিনা। শিয়াকি গ্রামের বাসিন্দাদের এখন প্রত্যেকেরই 3 তলা বাড়ি। মাশরুম সিফুডের ব্যবসা করে শিয়াকি গ্রামের হাল ফিরে গিয়েছে। শিয়াকি গ্রামের ছেলেরা এখন নিংদেতে অবস্থিত ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বড় সংস্থা CATL বা কন্টেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানিতে কাজ করেন। চেং ইউই মাঝে মাঝে সমুদ্রের দিকে তাকিয়ে নৌকা জীবনের কথা ভাবেন। সব যেন গত জন্মের কথা মনে হয়। প্রথম চীন সফরে গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন কেন যেন তার মনে হচ্ছে তিনি নিজের ঘরে ফিরলেন। 1924-এর প্রথম চীন সফরে রবীন্দ্রনাথ বসন্তের 49টি দিন কাটিয়েছিলেন। 12 এপ্রিল থেকে 30 মে বিদায় বেলায় তার দেখাশোনার কাজে নিযুক্ত জনৈক ব্যক্তি কবির কাছে জানতে চেয়েছিলেন কিছু ফেলে গেলেন না তো।
রবীন্দ্রনাথ উত্তরে বলেছিলেন, আমার একখণ্ড হৃদয় ছাড়া আর কিছু ফেলে যায়নি। ৯০-এর দশকের গোড়ায় নিংদে থেকে ফুজৌতে দলের সম্পাদক হিসেবে বদলি হন অধুনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই বিদায়বেলাতেও তিনি দলের নেতাদের বিদায় সংবর্ধনায় রবীন্দ্রনাথকেই স্মরণ করেছিলেন। রবীন্দ্রনাথের চীন থেকে বিদায়বেলার সেই কথা উদ্ধৃত করে বলেছিলেন, তিনি নিংদে থেকে বিদায় নিচ্ছেন ঠিকই, কিন্তু ফেলে যাচ্ছেন তাঁর একখণ্ড হৃদয়। ২০১৪ সালের চীনের প্রেসিডেন্ট হিসাবে প্রথমবার ভারত সফরে এসেছিলেন শি জিনপিং। তখনও তাঁর মুখে শোনা গিয়েছিল রবীন্দ্রনাথের সেই উক্তি, চাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কে খাড়া স্তম্ভের মতো পাহাড়ের গা বেয়ে মাত্র ১.৫ মিনিটে প্রায় ১,০০০ ফুট উঠে যাওয়া এলিভেটর এবং ৪৫,০০০ কিলোমিটার রেললাইন ধরে ঘন্টায় ৩০০ কিলোমিটারের বেশি গতিতে ছুটে চলা বুলেট ট্রেন চীনের অগ্রগতি জানান দেয়। হুনান থেকে শি জিনপিংয়ের কর্মভূমি ফুজিয়ানে নিংদের অত্যাধুনিক শিল্প কারখানা শিয়াকির নৌকাবাসী মানুষের জীবনযাত্রা বদলে যাওয়া, শিয়ামেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিন বা সরকারি কার্ডিওভাস্কুলার হাসপাতালের ছবি দেখলে বোঝা যায় চীন পরিকাঠামোর সঙ্গে শিক্ষা স্বাস্থ্যে কতখানি নজর দিচ্ছে। চীনের জীবনযাত্রার মানোন্নয়নের একটি স্পষ্ট মাপকাঠি হল কর্মক্ষেত্রে মহিলাদের বিপুল অংশগ্রহণ। সরকারি ক্ষেত্র থেকে বেসরকারি শিল্পে চাকরি হোক, বিমানবন্দর, রেল স্টেশনের নিরাপত্তা কর্মী থেকে বুলেট ট্রেনের টিকিট পরীক্ষক, রেস্তোরাঁ, শপিং মলের কর্মী থেকে সংবাদ মাধ্যম, শিক্ষা জগৎ, সর্বত্র চীনা মহিলারা বিপুল সংখ্যায় দাপটের সঙ্গে কাজ করছেন। চীনের মহিলাদের ১০০ জনের মধ্যে ৬০ জন কর্মক্ষেত্রে যুক্ত। ভারতের ক্ষেত্রে এই হার এখনো ৩০% আশেপাশে। রবীন্দ্রনাথ হয়তো আজকের চীনে এলে সব ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ দেখে খুশি হতেন। তা বলে কি চীনের মানুষের কোনো দুশ্চিন্তা নেই? হুনান, ফুজিয়ানের শিল্পাঞ্চলে ঢু মারলে বোঝা যায় আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধ নিয়ে শিল্পমহলে চিন্তা রয়েছে। চীনের জনসংখ্যার গড় বয়স বাড়ছে, বুড়িয়ে যাচ্ছে চীনের সমাজ, চিন্তা তা নিয়েও। কর্মসংস্থান, আয় নিয়েও চিন্তা রয়েছে। একদিকে চীন আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে টক্কর দিচ্ছে, অন্যদিকে হুনানের চাংজিয়াজিয়ে ন্যাশনাল ফরেস্ট পার্কে পর্যটন আনতে হলিউডের আফতার ছবিটি প্রচারের অস্ত্র। প্রায় ৩,০০০ খাড়া স্তম্ভের মতো বেলে পাথরের পাহাড় এই ন্যাশনাল ফরেস্ট পার্ক জুড়ে, এক একটির উচ্চতা ১,০০০ ফুটের বেশি। পাহাড়ের খাদে মেঘ জমে থাকলে মনে হয় পাহাড়গুলো ভাসছে। হলিউডের পরিচালক জেমস ক্যামেরন চীনে এসে এই ভাসমান পাহাড় দেখেই তাঁর আফতার ছবিতে প্যান্ডোরা গ্রহের দৃশ্য তৈরি করেছিলেন। আফতারের পর থেকেই চাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কে বিদেশি পর্যটকদের ভিড় বহুগুণ বেড়েছে। এই পাহাড় দেখে বাংলার কোন বিশেষণ প্রথম মনে পড়ে? ইয়াং ওয়েইমিং ওরফে স্বর্ণা দুহাত তুলে বলেন, আকাশচুম্বী। আকাশের নিচে বা চীনা ভাষায় তিয়ানশিয়া চীনের কূটনীতিতে গুরুত্বপূর্ণ শব্দ। চীনের সমাজের প্রাচীন ধারণা অনুযায়ী আকাশের নিচে একটি জগৎ, একটি মানব জাতি। চীনের বিশ্বনীতি সেই তিয়ানশিয়া মন্ত্র মেনে চলে। আমেরিকা থেকে পশ্চিমের দুনিয়া মনে করে চীন আসলে একথা বলে গোটা দুনিয়ার নিয়ন্ত্রক হয়ে উঠতে চায় বলে। চীনের কূটনীতিকরা পাল্টা দাবি করেন আজকের দিনে তিয়ানশিয়ার মূল ধারণা হলো মানব সভ্যতার অভিন্ন ভবিষ্যৎ। ঠিক যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বসুধৈব কুটুম্বকম এর কথা বলে গোটা বিশ্বকে একটি পরিবার হিসাবে তুলে ধরেন। কিন্তু আমেরিকা মনে করে শি জিনপিং গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার শতবর্ষ 2049-এ চীনকে এমন এক জায়গায় নিয়ে যেতে চাইছেন যেখানে চীন গোটা বিশ্ব শাসন করবে। একেই চীনা স্বপ্ন হিসাবে বিক্রি করছেন শি। কিন্তু চীনের কূটনীতিকদের দাবি, নরেন্দ্র মোদী যেমন ভারতের স্বাধীনতার শতবর্ষে উন্নত অর্থনীতির লক্ষ্য নিয়েছেন, তেমনি শি জিনপিং গণপ্রজাতন্ত্রী চীনের শতবর্ষে অত্যাধুনিক সমৃদ্ধ চীনের লক্ষ্যে কাজ করছেন। এতে ভুল কোথায়? শি জিনপিং এর চীন মনে করে ভারতের উচিত চীনকে আমেরিকার চশমায় না দেখে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, তাহলেই সংঘাত কমবে। পৃথিবীর দুই প্রাচীন সভ্যতা আবার কাছাকাছি আসবে। তাই ভারত চীন সম্পর্কের 75 বছরে বেজিং নতুন করে দুদেশের মধ্যে নাগরিকদের যোগাযোগ আদান প্রদান বাড়াতে চাইছে। রবীন্দ্রনাথ যখন প্রথম চীনে গিয়েছিলেন তখনও গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা হয়নি। চীনের সেই উত্তাল সময়ে রবীন্দ্রনাথ বেজিং, সাংহাই, হাংঝৌ, নানজিংয়ে একের পর এক বক্তৃতায় মূলত শান্তির কথা শুনিয়েছিলেন, মানব জাতির সামগ্রিক উন্নয়নের কথা বলেছিলেন। চীনের বসন্তে সেই সফরের মধ্যেই 25শে বৈশাখ এসেছিল। 63তম জন্মদিন রবীন্দ্রনাথ চীনেই পালন করেছিলেন। জন্মদিনে অনুরাগীরা তার চীনা ভাষায় নতুন নাম দিয়েছিলেন। সে নাম ছিল চু চেন তাং। চীনা ভাষায় চুয়ের অর্থ চীন আর চেন তাং এর অর্থ ভারত। শতবর্ষ আগে রবীন্দ্রনাথের মধ্যেই একসঙ্গে চীন ও ভারতকে খুঁজে পেয়েছিলেন চীনের কবি, দার্শনিক, চিন্তাবিদরা। ফুজিয়ানে সমুদ্রের ধারের শহর শিয়ামেনে গেলে 100 বছরের পুরনো শিয়ামেন বিশ্ববিদ্যালয় অবশ্যই দ্রষ্টব্য। অধ্যাপক ইউ লংইউ এই বিশ্ববিদ্যালয়ে ভারত গবেষণা কেন্দ্র তৈরি করেছেন। সেখানে রবীন্দ্রনাথের দর্শন নিয়েও গবেষণা চলছে। পূর্ব চীন সাগরের তীরে সেই শিয়ামেন শহর থেকেই আপাতত বিদায় জানাতে হলো চীনকে। ফেরার আগে দুদেশের সাংবাদিকরা একে অন্যের কাছে ছোট ছোট উপহার তুলে দিচ্ছিলেন বন্ধুত্বের প্রতীক হিসেবে। এই ভিডিওতে এটা জানা গেল শতবর্ষ আগে চীনে রবি ঠাকুরের 63তম জন্মদিন পালিত হয়েছে এবং সেখানকার কিছু অভিজ্ঞতা কোনো সাংবাদিকের বয়ানে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।